38. The Planning Commission was appointed March 1950 under the chairmanship of Jawaharlal Nehru. এই কোশ্চেনটা কোনো একটা কারণে ছেলেমেয়েরা পিসি মৌলানবী বলে ফেলে, আবার ধীরে সুস্থে পিসি মৌলানবী সেখানে কোত্থেকে আসবে। প্ল্যানিং কমিশন বলে দিয়েছে 1950 15 মার্চটা বলেনি, তোমরা জানো তৈরি হয়েছে তাই তো ভাই? ডেটটা কত ছিল? 15 ছিল তো? 15 মার্চ 1950 যে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল সেই প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন ছিলেন জওহরলাল নেহরু। কারণ তোমরা একটা কথা জানো যে প্ল্যানিং কমিশন যেটা ছিল সেটা চেয়ারপারসন কি হতো, পদাধিকার বলে বা এক্স অফিসিও চেয়ারম্যান হতো প্রাইম মিনিস্টার, মানে আলাদা করে ঠিক করার দরকার ছিল না। সেই সময় দেশে যে পিএম থাকবে সেই প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন হবে। তাহলে এই তো কথা। তাহলে সেই সময় প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, সেই সময় দেশের প্রধানমন্ত্রী কি ছিল? জওহরলাল নেহরু। তাহলে জওহরলাল নেহরু ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য প্ল্যানিং কমিশন মার্চ 1950। তোমরা একটু পড়ো, চেষ্টা করো, তারপরে আমি বলছি। ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, এটাকে ভালো একটা বাংলা আছে, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। কোনো ক্লু, কোনো আইডিয়া কিছু পাচ্ছ না তাই তো? দেখো, যদি গেস করতে বলি একটু ভাই, ধরো নেগেটিভ মার্ক নেই। ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স, ওকে। নিবেদিতা? ইট ইজ দ্য রাইট অ্যান্সার টু ভাই, ঠিক আছে। অনেক সময় এরকম হয় না, মানে কনসেপ্ট করতে 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 হয়ে যায়, হ্যাঁ, মানে গেসটাও ঠিক জায়গা লাগে, একটা জায়গা তৈরি করতে হবে তার জন্য। যে ছেলেটা ফ্রেশার সে যখন আন্দাজে টিক মারবে, তার টিক মারার সঙ্গে যে ছেলেটা বা যে মেয়েটা 5 বছর এই লাইনে পড়ে আছে সে যখন আন্দাজে টিক মারবে, দুজনের কিন্তু পার্থক্য আছে না। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল দিই, বলি ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। আবার ব্যয়যোগ্য আয় মানে যে আয়টা ব্যয় করা যায়, খরচ করা যায়। তুমি একটা পার্ট টাইম জব করো, ধরো তুমি 10,000 টাকা মাইনা পাও। তোমার মাইনাটা ভারতবর্ষের ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না, তোমাকে ইনকাম ট্যাক্স পে করতে হয় না। যদি তোমাকে ইনকাম ট্যাক্স পে করতে না হয়, তাহলে তুমি যদি কাউকে বলো বা আমাকে বলো, স্যার জানেন আমি 10,000 টাকা আয় করি, আমি 10,000 টাকাই খরচা করতে পারি, আমাকে কেউ বকবার নেই বা কেউ বলবার নেই, ঠিক না ভুল? তুমি করতে পারো, তুমি করবে বলনি, তুমি এত টাকা ব্যয় করতে পারো। ব্যয় যোগ্য মানে তুমি ব্যয় করার যোগ্য, ব্যয় নাও করতে পারো, ব্যয় করলে করতে পারো, রাইট? তাহলে তোমার ক্ষেত্রে যেটা ব্যক্তিগত আয় সেটাই ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। নিবেদিতা একটা জব করে, মাইনা পাই ধরো 50,000, কিন্তু নিবেদিতার ইনকামটা বেশি বলে ওর টাকাটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে গেছে। আমি অ্যানুয়ালি বলছি, মান্থলি বলছি, মান্থলি যদি 50,000 টাকা, নিবেদিতাকে মান্থলি
10,000 ইনকাম ট্যাক্স পে করতে হয়, এত হয় না, আমি তবুও এক্সাম্পল দিয়ে বলছি, ইনকাম ট্যাক্স পে করতে হয়। নিমিতা, তুমি কি বলতে পারো স্যার আমি 50,000 টাকা আয় করি, 50,000 টাকায় ব্যয় করতে পারি? টেকনিক্যালি বলা যায়? না স্যার। বলা যায় না, কারণ তোমাকে 10,000 টাকা কি করতে হবে, ইনকাম ট্যাক্স পে করতে হবে। এই 10,000 টাকা ইনকাম ট্যাক্স পে করার পরে একদম লিগালি কত টাকা থাকবে, 40,000 টাকা। 40,000। এইবার তুমি যদি বলো স্যার আমি এই টাকাটা খরচা করতে পারি, আমাকে আর কেউ বলবার নেই, কেউ বকবার নেই, ঠিক বলছো না ভুল বলছো? ঠিক স্যার। ঠিক। টুবাইয়ের ক্ষেত্রে কেসটা কি, টুবাইয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ছিল না, মানে ডিরেক্ট ট্যাক্স ছিল না, তাই টুবাই যেটা ব্যক্তিগত আয় সেটাই ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় হয়েছে। যদি কারোর এই ট্যাক্সের ব্যাপারটা চলে আসে, এই ট্যাক্সটা মানে কিন্তু ডিরেক্ট ট্যাক্স, হ্যাঁ, ইনডিরেক্ট ট্যাক্স না, ইনকাম ট্যাক্সের কথা ডিরেক্ট ট্যাক্স বলা হয়, তাহলে তার ইনকাম থেকে আগে ডিরেক্ট ট্যাক্স পে করতে হবে। ডিরেক্ট ট্যাক্স পে করার পরে যা পড়ে থাকবে সেটাই তার ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। পার্সোনাল ইনকাম থেকে ডিরেক্ট ট্যাক্স মাইনাস করতে হবে, দেন উই গেট পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। Transfer payments refers to payments which are made. এটা ইয়ে হবে উইদাউট এনি এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিস। একদম ঠিক। তবুও একবার বাকি অপশনগুলো পরীক্ষার সময় পড়ে নেবে। অল অফ দ্য হ্যাভ নেই, এক্স্যাক্টলি, হ্যাঁ, অল অফ দ্য হ্যাভ নেই, না পড়লেও চলে, কিন্তু তবু একদম যে পেমেন্টটা আমরা করছি, যে পাচ্ছি উইথাউট এক্সচেঞ্জ অফ এনি গুডস অ্যান্ড সার্ভিসেস, দিস ইজ কল্ড ট্রান্সফার পেমেন্ট, বাংলায় আমরা বলি হস্তান্তর আয়। In case of an inferior good, the income elasticity of demand is নেগেটিভ। negative is the right answer. দু রকমের গুড আছে নিবেদিতা, মানে আয়ের সঙ্গে সম্পর্ক করলে আমাকে বলতে হয়, একটা হচ্ছে নর্মাল গুডস, আর একটা হচ্ছে ইনফিরিয়ার গুডস। নর্মাল গুডস কোনগুলো স্যার? নর্মাল গুডস হলো যেগুলো আয় বাড়লে ডিমান্ড বাড়ে, যত বড় লোক হয় তত চাহিদা বাড়বে, গাড়ি বাড়ি মাছ মাংস পোশাক আশাক, আয় বাড়লে চাহিদা বাড়ে। তাহলে স্যার সম্পর্কটা কিরকম, আয়ের সঙ্গে চাহিদার বলো স্যার পজিটিভ সম্পর্ক, রাইট? সরল সম্পর্ক, তাই তো? আর সরল সম্পর্ক স্যার। হলে নর্মাল গুডসে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড উইল বি পজিটিভ। আর স্যার ইনফিরিয়ার গুডস মানে কোনটা? এই যে মোটা চাল, তাই না, মোটা কাপড়, এগুলোর ক্ষেত্রে যত আয় বাড়বে তত ডিমান্ড কমে যাবে, সে অ্যাভয়েড করবে। তাহলে সম্পর্কটা কেমন স্যার? নেগেটিভ। আর নেগেটিভ হচ্ছে বলেই ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ নেগেটিভ। The difference between the value of output and value added, value of output and value added, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট, হ্যাঁ। হ্যালো হ্যালো, না না বলো, হ্যাঁ 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 বলো। হ্যাঁ, এনডিটিএল মানে হচ্ছে কোনো একদিন কোনো একটা ব্যাংকে টোটাল যে পরিমাণ ডিপোজিট হলো, দ্যাট ইজ টোটাল ডিপোজিট, আর সেই দিন ব্যাংকে যে টাকাটা বেরোলো দ্যাট ইজ টোটাল উইথড্রল। এই দুটো ডিফারেন্সকে বলা হয় এনডিটিএল। হ্যাঁ, ওই তো নেট, তো নেট মানে কি প্লাস মাইনাস করে, ঠিক আছে। আর ডিমান্ড আর টাইম বলতে, ডিমান্ড আর টাইম বলতে দুটো চারটে, দুটো ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট একটা টাইম ডিপোজিট, চারটে অ্যাকাউন্ট, টোটাল যে পরিমাণ টাকা ঢুকবে আর টোটাল যে পরিমাণ বেরোবে, দ্যাটস কল, দুটোর পার্থক্যকে আমরা কি বলি, এনডিটিএল। ঠিক আছে, ওকে।
আচ্ছা, এখানে কোনটা হচ্ছে? ওকে, অ্যান্সার কিন্তু ঠিকই বলেছো, একটু লজিকটা কি দেখো। এই যে ভ্যালু অ্যাডেড, ইন্টারমিডিয়েট কনজাম্পশন, ডিফারেন্স বিটুইন ভ্যালু অফ আউটপুট, আমরা এটা করেছি তাই না? আমি করিয়েছি। ভালো করে একটু খেয়াল করে দেখো তো, আমি এরকম একটা এক্সাম্পল দিতাম যে গম থেকে ময়দা, তাই না গো, ময়দা থেকে রুটি, এই প্রসঙ্গেই তো এসেছিল ভ্যালু অ্যাডেড কথাটা। যদি 1000 টাকার গম থেকে 1500 টাকার ময়দা হয়, আমি যদি এটা বাদ দিই, এখন লাগবে না, তাহলে এখানে ভ্যালু অফ আউটপুট, আউটপুট কোনটা, গম না ময়দা বাচ্চারা? ময়দা। ময়দা। আর এটা তো ইনপুট, তাই না? আর 1000 টাকার গম থেকে 1500 টাকার ময়দা হয়েছে, তাহলে কত টাকার ভ্যালু অ্যাড হয়েছে? 500। 500 টাকা। এবার কোশ্চেনটা একটু পড়বে, ভ্যালু অফ আউটপুট মানে কত টাকা? 1500 টাকা। অ্যান্ড ভ্যালু অ্যাডেড, এই দুটো ডিফারেন্স, মানে ভ্যালু অফ আউটপুট থেকে যদি আমি 500 টাকা বাদ দিই, তাহলে কি পাবো? গমের মূল্য পাবো। তো গমটা কি বলা হয়? ইন্টারমিডিয়েট গুডস বা ইন্টারমিডিয়েট কনজাম্পশন, তাই না? আচ্ছা, পরের কোশ্চেন, জিডিপি at market price equal to জিডিপি at factor cost plus dash। correct. ফ্যাক্টর কস্টের সঙ্গে অ্যাড হচ্ছে, তার মানে নিশ্চয়ই মার্কেট। Indirectly. ঠিক তো হুম। স্যার? আপনি তো ফ্যাক্টর কস্টটাকে এদিকে রেখেছেন, মার্কেট প্রাইসটাকে এদিকে রেখেছেন, হ্যাঁ এটাই ফর্মুলা। যদি এবার তোমাকে ওদিকে নিতে হয়, তাহলে ওদিকে ফ্যাক্টর কস্টের সঙ্গে গিয়ে প্লাস, তার মানে কোনটা নেবো? এইটা নেবো না এটা নেবো? সবসময় তো ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, ইনডাইরেক্ট ট্যাক্সটাই ওদিকে গিয়ে প্লাস হবে, তাই না? ইনডাইরেক্ট ট্যাক্স ইকুয়াল টু মার্কেট প্রাইস, সেটাই ওরা বলেছিল। তাহলে রাইট অ্যান্সার ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। লেসিস ফেয়ারে অ্যান্ড ইকোনমি মিনস, লেসিস ফেয়ারে মানে হচ্ছে অবাধ অর্থনীতি, যেখানে সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না, সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না। মিক্সড ইকোনমিতে সরকারের একটু হলেও নিয়ন্ত্রণ থাকে, কন্ট্রোল তো নিয়ন্ত্রণই, তাই না? সিটটা পড়ে দেখো, অ্যান্ড ইকোনমি উইথাউট গভর্নমেন্ট ইন্টারভেনশন, যেখানে সরকারের কোনো রকম হস্তক্ষেপ থাকে না। বর্তমানে এরকম এরকম ইকোনমিক পাওয়াটা ইম্পসিবল একটা ব্যাপার। 45, প্রাইস থিওরি ইজ অলসো নোন অ্যাজ মাইক্রো ইকোনমিক্স, যেখানে কোনো একটা দ্রব্যের দাম, দাম প্রাইস থিওরি, যেখানে কোনো একটা দ্রব্যের দাম ঠিক হয় ডিমান্ড সাপ্লাই দিয়ে ওপেন মার্কেটে, চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে, তখন তাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স বা প্রাইস থিওরি। ঠিক আছে, তাহলে প্রাইস থিওরি যা, মাইক্রো ইকোনমিক্স তাই। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ট্রিটেড অ্যাজ দ্য ফিচার অফ এলডিসি? এলডিসির ফিচার্স নয়, এলডিসির ফিচার্স নয় কোনগুলো এর মধ্যে? নয় বলেছে কিন্তু, মানে বলতে চাইছি, হ্যাঁ এলডি, ও আচ্ছা এটাই তো বলে দিচ্ছি। হ্যাঁ, এলডিসি বলতে হচ্ছে লোয়ার, সরি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, বাংলায় আমরা যাকে বলি অনুন্নত দেশ। তাহলে এর মধ্যে কোনটা অনুন্নত দেশের ফিচার্স নয়? দেখো, তিনটে ফিচার্স আর একটা ফিচার্স নয়, ফিচার্স নয়টা বলতে হবে। দেখো, এই যে লো লেভেল অফ পার ক্যাপিটা ইনকাম, পভার্টি, এটা কিন্তু ফিচার্স, তাই তো একটু ভাই? তাহলে এটা নেওয়া যাবে না। আন্ডার ডেভেলপড হিউম্যান রিসোর্স, হিউম্যান রিসোর্স রয়েছে কিন্তু সেটা অনুন্নত, মানুষ দুবেলা পেট ভরে খেতে পারে না, অপুষ্টি। অপশন সি, অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার টু ভাই। এটা নিলাম না। হাই রেট অফ গ্রোথ অফ পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধির হারের সমস্যাটাও এখানে রয়েছে, কিন্তু এই যে কথাটা বলেছে এটা পড়লে তুমি সি বলবেই না। লো ইনফ্যান্ট মর্টালিটি রেট বলেছে, শিশু মৃত্যুর হার কম, তাই না? শিশু মৃত্যুর হার কম কি করে হয়? শিশু মৃত্যুর এখানে বেশি তো। আর বেশি হওয়ার কারণটাও তোমরা জানো যে অপুষ্টি, ঠিক আছে, এক্স্যাক্টলি, মেডিসিনের অভাব, এক্স্যাক্টলি।
হুইচ অফ দ্য ফলোইং ক্যানট ফিচার্স অফ ক্যাপিটালিস্ট ইকোনমি? যেই 47 কোশ্চেনটা বলেছে ক্যাপিটালিস্টের ফিচার্স নয় বলেছে, তার মানে তিনটে ক্যাপিটালিস্টের ফিচার্স নয় কোনটা সেটা বলতে হবে। ধনতন্ত্রের বৈশিষ্ট্য নয়। দেখো এই যে কথাটা বলেছে সোশ্যাল ওয়েলফেয়ার, এটাই তো বাজে কথা না। এই সোশ্যাল ওয়েলফেয়ারটা কোথাকার বৈশিষ্ট্য? সরি, এটাই তো অ্যান্সার হবে। এটা কোথাকার বৈশিষ্ট্য? এটা হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রির ইকোনমি, সোশ্যালিস্ট কান্ট্রির ফিচার্স। আর এটা তাহলে এখানে ঠিক করতে এখানে কি বলতে হবে কোনটা এর ফিচার্স? অ্যাকচুয়ালি এর ফিচার্স হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, না মুনাফা অর্জন। কিন্তু এখানে বলেছে সোশ্যাল ওয়েলফেয়ার। বাকিগুলো পড়ে দেখো, ফ্রিডম অফ এন্টারপ্রাইজ, যা খুশি করতে পারো, আয় বৈষম্য রয়েছে, কনজিউমারের সভরেন্টি রয়েছে, সব কটা ফিচার্স, কিন্তু ওই একটাই ফিচার্স নয়। 48, অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ অ্যান ইকোনমি ক্যান বি অবটেন বাই। কোনো একটা দেশের অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান কার উপরে ডিপেন্ড করে জানো? জিডিপি। হ্যাঁ, জিডিপি। জিডিপি। জিডিপি বলতে পারতে, জিডিপি অপশন হতো যদি এ না থাকতো। দেখো এটা পড়ে দেখো, রিয়েল পার ক্যাপিটা ইনকাম, তাই না, মাথা পিছু আয়। আমরা এখনো মাথা পিছু আয় দিয়ে বল, যদি বাই চান্স এই জিডিপি এর জিনিসটা থাকতো তাহলে তুমি জিডিপি মারতে। একের পরে বেস্ট অপশন হচ্ছে বি। এই 49% গন্ডগোল আছে। গন্ডগোলটা কিছু না, 49 এই যে লাস্ট অপশনের নমিনালটা, এই নমিনালটা এখান থেকে কাট হয়ে যাবে। কেটে কোথায় যাবে বুঝতে পারছো? এইখানে চলে আসবে নমিনাল। আবার একটা ভুল বলে দিই পরেরটায়, আর এই যে রিয়েলটা দেখো বড় হাতের লেখা থেকে বুঝতে পারছো, এই রিয়েলটা কাট হয়ে গিয়ে চলে আসবে 50 সামনে। এবার অ্যান্সার করো। নমিনাল ন্যাশনাল ইনকাম মিনস, আর 50টা হচ্ছে রিয়েল ন্যাশনাল ইনকাম মিনস। কনস্ট্যান্ট প্রাইস। কোনটা বলছো, নমিনালটা প্রথমটা বলছো? দেখো প্রথমটা। এটা 2023 সাল, তাই তো ভাই? 2023 সাল, 2023 সালের প্রোডাক্টকে, কোয়ান্টিটিকে আমি যদি 2023-এর দাম দিয়ে গুণ করি, দেন উই গেট নমিনাল জিডিপি। 2024-এর কোয়ান্টিটিকে 2024-এর প্রাইস দিয়ে গুণ করলে দেন উই গেট নমিনাল জিডিপি। যে বছরের প্রোডাকশন সেই বছরের প্রাইস। তাহলে বলো এটা কি কনস্ট্যান্ট প্রাইস হবে না কারেন্ট প্রাইসেস হবে? নমিনালটা কারেন্ট প্রাইস। কারেন্ট প্রাইস। 2025-এ গেছো, স্যার যে বছরের প্রোডাকশন সেই বছরের প্রাইস, কোনো ব্যাপার নেই, দ্যাটস কল কারেন্ট প্রাইস। কারেন্ট প্রাইস চলতি বছরের দাম। আর যদি কখনো এরকম হয়ে যায় যে বছরের প্রোডাকশন তাকে সেই বছরের প্রাইস দিয়ে গুণ না করে সেই বেস ইয়ারের প্রাইস দিয়ে গুণ করো, দেন উই গেট রিয়েল জিডিপি। কোন ইয়ারের পেলাম? এটা 23-এর পেলাম, কারণ কোয়ান্টিটি 23-এর। 24-এ গিয়ে কি করবো? 24-এ গিয়ে কোয়ান্টিটি 24-এর নেবে, কিন্তু প্রাইস কোন ইয়ারের নেবে? সেই 11-12 নেবে, তাই তো, রিয়েল। তা দেখো এখানে যা সব কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে না, সেই কনস্ট্যান্টটা কোন ইয়ারে? সেই বেস ইয়ারের। তাহলে যাহাই রিয়েল জিডিপি তাই হচ্ছে ন্যাশনাল ইনকাম এট কনস্ট্যান্ট প্রাইসেস। খেয়াল থাকবে তো? আচ্ছা, এই 50টা কোশ্চেন করলাম, ভাবছো স্যার আমরা সব পারবো না। তোমরা কিন্তু এই সেটটা নিয়ে আবার বাড়িতে প্র্যাকটিস করবে, এখন না, আজকে কালকে করে লাভ নেই, 7 দিন পরে বা 15 দিন পরে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? সেই প্র্যাকটিস করতে গিয়ে তুমি ভাই আবার বাজছে, খারাপ লাগবে তখন, এই বাবার সাথে ভালো করে করালো আবার ভুল হলো। থার্ড টাইম যেটা হবে, সেকেন্ড টাইম যেটা হবে, তার কিন্তু আর কখনো ভুল হবে না, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা যেন মনে থাকে। আমি পরের দিন আবার কোনো সেট নিয়ে আসবো, আবার একটা রকম, ঠিক আছে? আবার ওরকম প্র্যাকটিস করে দেবো।